নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু জেনিটিউড ইনস্টিটিউট ফর লাইফ ম্যানেজমেন্ট অ্যান্ড ভ্যালু এডুকেশন। আজকের পডকাস্টের বিষয় ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষায় ছাত্রছাত্রীরা কীভাবে ভালো রেজাল্ট করবে, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিখ্যাত নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত জানাই আমাদের পডকাস্ট স্টুডিওতে। সব দর্শক বন্ধুকেও নমস্কার। আজকের বিষয় ছেলেমেয়েরা কীভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। তো আপনি একটু বলুন যে কীভাবে এগোলে বা কীভাবে কোন স্ট্র্যাটেজি অবলম্বন করলে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করতে পারে পরীক্ষাতে। একদমই, মানে আমরা পেরেন্টসরা তো খুব উদ্বিগ্ন হয়ে থাকি সন্তানদের ভালো রেজাল্ট নিয়ে। অবশ্যই আলটিমেটলি ভালো মানুষ হওয়া যেমন দরকার, তেমনি ভালো রেজাল্ট করে জীবনে প্রতিষ্ঠা হওয়া দরকার। সবটা মিলিয়েই কিন্তু সার্বিক সাফল্য। তো সুতরাং যে টপিক আজকের আপনি রেখেছেন সেটা খুবই প্রাসঙ্গিক, এবং এই টপিক শুধু ছাত্রছাত্রীরা শুনবে এমন না, পেরেন্টসরাও শুনবেন, যাতে তারা গাইড করতে পারেন নিজের সন্তান সন্ততিকে। তো আমি প্রথমেই স্ট্র্যাটেজির কথা তো অনেক রকমভাবে বলবো সংক্ষিপ্ত করেই, কিন্তু প্রথমে আপনাকে যেটা বলতে চাই আমি, সেটা হচ্ছে যে আমি একজন স্টুডেন্ট। তো একজন ছাত্র বা ছাত্রী, সে তো আগে নিজেকে মোটিভেট করবে যে আমাকে পড়াশোনাটা ভালো করতে হবে। এই মোটিভেশনটা কিন্তু সবসময় রাখতে হয়, তাই না? মানে ধরুন একটা আগুন জ্বলছে, কোথাও কাঠে আগুন জ্বলছে, একসময় তো নিভে যাবে। তাহলে তো আবার একটু নতুন কাঠ দিতে হবে, তো আগুনটা তো জ্বালিয়ে রাখতে হবে। আপনি ধরুন 3 দিন আগে খাবার খেয়েছেন, তো আপনি বলবেন যে আজকে খাওয়ানো হবে না, আজকেও তো খেতে হবে আপনাকে। আপনি 3 দিন আগে এক্সারসাইজ করেছেন, ও দিয়ে তো আজকে চলবে না, আজকের এক্সারসাইজটা তো আজকে করতে হবে। তাহলে মোটিভেশনটা না রাখতে হয়, কনস্ট্যান্টলি জাগিয়ে রাখতে হয়। তো এই প্রসঙ্গে দুটো কথা বলবো আমি, এক হচ্ছে ইন্সপিরেশন, এক হচ্ছে মোটিভেশন। তো ছাত্রছাত্রীকে নিজেকেই মোটিভেটেড থাকতে হবে। তাকে ইন্সপায়ার করবে কে? তার শিক্ষক মহাশয়, তার বাবা মা। আমরা বলি না বাবা মারা, বাবা ভালো করে পড়াশোনা কর, মা ভালো করে পড়াশোনা কর। এই প্রতিযোগিতার যুগে অনেক বেশি করে পড়াশোনা করতে হবে, ভালো পারফর্ম করতে হবে, সব সাবজেক্টে তুখোড় হতে হবে, সব কথা আমরা বলি। তার মানে কি, আমি কি করছি? গার্জেন হিসেবে আমি ইন্সপায়ার করছি টু মোটিভেট হিমসেলফ অর হারসেলফ। এটা বুঝে নিতে হবে। তো যেটা বলছিলাম যে মোটিভেশনটা না, মানে ইন্টারনাল, সবসময় জাগিয়ে রাখতে হয়। আমি যদি আজকের মোটিভেটেড থাকি, তাহলে আজকে খুব পড়াশোনা করলাম, তাই না? মানে আজকে সারাদিনে যে প্ল্যান করলাম যে এই পড়াশোনাগুলো করবো, মানে এটা কমপ্লিট না করে আমি বিছানায় শুতে যাব না। আমরা কি করি জানেন? মানে ছাত্রছাত্রীরা কি করে যে একদম অনেক বড় প্ল্যান করে, স্টাডি প্ল্যান করে 1 মাসের, 1 সপ্তাহের, কিন্তু আলটিমেটলি প্রবলেমটা কি হয় না, 2-3 দিন পরে সেটা আর ফলো করতে পারে না। আমি সেজন্য ওদের জন্য প্রথমেই যেটা বলে ফেলবো, সেটা হচ্ছে যে ডেলি একটা রুটিন তৈরি করা, যে আজকে রাত্রে আমি একটা প্ল্যান করব আগামীকালের জন্য সারাদিনে, যে আমি এই পড়াগুলো করব। সকালে কখন, স্কুলের কখন, ফিরে এসে কখন, এই সবটা কমপ্লিট না করে আমি শুতে যাব না। এটা আমি রিলিজিয়াসলি ফলো করব। তাহলে এটা এক্সিকিউশন করা সম্ভব, সোজা। এটা মানে ডেলি রুটিনটা ফলো করা, মানে একটা প্ল্যান করে ফেললাম, প্ল্যান দেখবেন ওই 3-4 দিন পরে আর মোটিভেশন নেই। কেন? ছাত্রদের মোটিভেশন চলে যাওয়ার অনেক কারণ আছে। ডিস্ট্রাকশন এই সমাজে দেখছেন তো, যে সোশ্যাল মিডিয়াতে তারা, মানে যখনই একটু কিছু ভালো লাগছে না, সঙ্গে সঙ্গে মন বিক্ষিপ্ত করার জন্য সে মোবাইল হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করছে, রিলস দেখছে। তো এটা তো ভয়ঙ্করভাবে আমাদের কনসেন্ট্রেশন, ফোকাসকে নষ্ট করে দিচ্ছে, এবং তার মেরিটকেও নষ্ট করে দিচ্ছে। ইন্টেলিজেন্স, তার যে নিউরোকগনিটিভ যে ফ্যাকাল্টি অনেক ভালো আছে, বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেজন্যে আমি প্রথমে এই মোটিভেশন কথাটা যখন তুললাম, আমি একটা গল্প দিয়ে বলতে চাই। মানে আগে তো আমি ঠিক আছে, আমাকে পড়াশোনা করতে হবে, বাবা মার মুখের দিকে তাকিয়ে শুধু নয়, আমি পড়াশোনা করছি, একজন ছাত্র বা ছাত্রী পড়াশোনা করছে টিচারের জন্য নয়, বাবা মায়ের জন্য নয়, নিজের জন্য আগে। তো আমি একটা গল্প বলি, সেটা হচ্ছে যে এক অন্ধ মায়ের গল্প। ছাত্রছাত্রীরা, এটা খুব হার্ট টাচিং একটা স্টোরি, দরকার শোনা। তো এক অন্ধ মা, তিনি তার ছেলেকে বড় করেছেন। অনেক গরিব ফ্যামিলি, তার হাজব্যান্ড নেই, তিনি একা মা, সন্তানকে, একটি ছেলে বড় করেছেন। বড় করে সে এখন WBCS অফিসার হয়েছে, একদম সেই পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামের মা। তো ছেলেকে মানুষ করেছেন, ছেলে বড় হয়েছে, WBCS অফিসার হয়েছে, ভালো পদে চাকরি করছেন, ফ্ল্যাট নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে কলকাতা শহরে সে বাস করছে। তো সে মাকে সবসময় লুকিয়ে রাখে, মানে মায়ের একটা চোখ অন্ধ। তো মানে অন্য মানুষজনের সাথে, নিজের বন্ধুবান্ধবদের সার্কেলে মাকে দেখাতে চান না। সেই জন্য সেই ছেলেটি কী করেছে, কখনোই মাকে কলকাতা শহরে নিয়ে আসেন, ওই মানে দায়সারাভাবে বাড়িতে গিয়ে দেখা করে আসে।
তো কোনো কারণে 1-2 বছর পরে মা একদিন না জানিয়েই, ছেলেকে না জানিয়ে ছেলের বাড়িতে একদিন রবিবার চলে এসেছে ছুটির দিন। তো ছেলে খুব বিরক্ত হয়েছে, কোনো ক্রমে দিনটা কাটিয়ে পরের দিনই সকালে গাড়িতে করে মাকে আবার বাড়ি পাঠিয়ে দিয়েছে। তো তার কিছুদিন পরে মা মারা গেছেন, 6 মাস 8 মাস পরে। তো মারা যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ছেলে তো সেই খবর শুনে বাড়িতে গেছে, গিয়ে থেকে এসছে 1-2 দিন। সেখানে গিয়ে ওই মায়ের বিছানা এদিক ওদিক সরাতে গিয়ে দেখছে বালিশটা সরিয়ে দেখছে সেখানে একটা কাগজ চিরকুট। এটা খুলেছে ছেলে, খুলে দেখছে সেখানে একটা চিঠিতে লেখা আছে যে, খোকা বাবা, তুই যখন ছোট ছিলিস তখন ওই রাস্তায় খেলাধুলা করতে গিয়ে তোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যাতে তোর একটা চোখ নষ্ট হয়ে গেছিল। তো আমি তো মা, তো আমি কি করেছিলাম, আমার একটা চোখ আমি তোকে দান করেছিলাম, যাতে তুই গোটা পৃথিবীটা নিজের মতো করে দেখতে পারিস, নাহলে মা হিসেবে তো আমার ইয়ে হবে। তখন ছেলে বুঝতে পেরেছে তার মানে মা কিন্তু অন্ধ ছিল না, মা এত বড় স্যাক্রিফাইস করেছে। আমি গল্পটা কেন বললাম না, আমাদের বাবা মায়েরা, আমি ছাত্রছাত্রীদের বলছি, আমাদের বাচ্চাদের বাবা মায়েরা অনেকে অনেক কৃচ্ছ সাধন করে, অনেক সামান্য অন্য সংস্থানের পরিস্থিতিতেও কিন্তু ছেলেমেয়েদের মানুষ করার জন্য, তাদের জন্য যতটা ভালো স্কুলে দেওয়া সম্ভব, যেখানে টিউশন দেওয়া সম্ভব, যা যা করা সম্ভব নিজেরা স্যাক্রিফাইস করছেন নানা রকমভাবে, বিভিন্নভাবে। তাহলে আমরা যারা স্টুডেন্ট, আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমি যদি তাদের এই স্যাক্রিফাইস, এই ত্যাগ, মানে সারা জীবন ত্যাগ করে চলেছেন এমন বাবা মা রয়েছেন, মা রয়েছেন, বাবা রয়েছেন, বাবা মা রয়েছেন, আছে না? সব আমাদের সমাজের সর্বস্তরে আছে, মানে সমস্ত লেভেলে। তো আমি আসলে যদি পড়াশোনায় অবহেলা করি, তাহলে আসলে তাদের এই যে ত্যাগ, সেটাকে সবচেয়ে বড় অসম্মান করছি। সেটা যেন কোনো দিন না হয়। তো সেইটা যদি না করি, এটা যদি আমার ভেতরে থাকে, তাহলে না আমার মন বিক্ষিপ্ত হবে না, আমার মন ওই রিলস দেখার দিকে যাবে না। ফোন অনেক, মানে সামনে পরীক্ষা 2 মাস পরে, তাহলে একদম মানে নো ফোন জোন আমার। মানে আপনি বলছেন যে বাবা মায়ের ত্যাগ, এইটা একটা মোটিভেশনের কারণ হতে পারে। অবশ্যই, তাই নাকি? খুব বড় মোটিভেশন। তো সেটা ছেলেমেয়েরা যেন করে। আর একটা জিনিস হয়, ধরুন আমি স্টুডেন্টদের কী করে সাফল্য পাবে পড়াশোনায়, তো সেটা স্কুল কলেজের স্টুডেন্ট যেমন হবে, এবং যারা আরও একটু এগিয়ে গেছে, যারা ধরুন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে, চাকরি জীবনের প্রবেশ করতে চাইছে, তারাও তো আরও স্ট্রাগল করছে। সবার ক্ষেত্রেই স্ট্র্যাটেজি একই। আমরা কি করি, ছাত্রছাত্রীরা কি করে যে মানে সমস্যাটা কিন্তু না, মানে এই পরীক্ষা একটা যুদ্ধ নয়, কিন্তু তারা যুদ্ধ মনে করে। যুদ্ধ মনে হয় কখন, কেন, কাদের মনে হয় না, যার নিজের মধ্যে অনিশ্চয়তা, কনফিউশন, ভয়, তার মানে কি ঠিক স্ট্র্যাটেজি মানে সে পড়াশোনা করছে না। এই অনিশ্চয়তা, ভয়, কনফিউশন থেকেই কিন্তু পরীক্ষাটার যুদ্ধ মনে হয় কি না? সব সময় কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। কেননা সে দেখবেন যে মোটিভেশন তাকে পথে রাখবে, কিন্তু ডিসিপ্লিন তাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে, পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে হেল্প করবে। যে ছাত্রী ডিসিপ্লিন নয়, মানে কি না, ভোরে ঘড়ি অ্যালার্ম দিয়ে রেখেছি 4টের সময়, কিন্তু ঘড়ি যখন বাজছে আমি স্নোজ বাটনটা চেপে দিলাম যাতে আওয়াজটা বন্ধ হয়ে যায়, উঠলাম সকাল 8টার সময়, তাই না? তো প্ল্যান ছিল 4টে থেকে 8টা পর্যন্ত, কেন তারপরে আবার প্রিপারেশন নিয়ে তাকে স্কুলে যেতে হবে, আবার স্কুলে 8 ঘন্টা 7 ঘন্টা কাটিয়ে তারপরে আবার ফিরে এসে হয়তো একটা টিউশনে যেতে হবে, তারপরে নিজের জন্য সময় রাখা, অন্যান্য কাজকর্ম। তো একটা ডিসিপ্লিন তো থাকবে যে 8 ঘন্টা পড়াশোনা করব, 8 ঘন্টা স্কুলে কাটাবো, 8 ঘন্টা বাকি সব কিছু। এই তো আমাদের 24 ঘন্টা। খুব সিম্পল ওয়েতে ভাঙলেই সেটাকে এদিক ওদিক করতে পারে, সেটা খুব ব্রাইট স্টুডেন্টরা করে বলেই তো তারা বেশি সাফল্য পায়। তো এই 8 ঘন্টা 8 এই রুলটা কেন আমরা সবাই ফলো করব না? যেসব ছাত্রছাত্রীরা এটা করে না, তারা কিন্তু ওই পরিস্থিতির মধ্যে পড়ে। তাহলে সেগুলো ছাত্রছাত্রীদের ভাবতে হবে। এরপর যেহেতু সাফল্যের কথা এবং ভালো কী করে পরীক্ষায় সাফল্য পাবে এই কথা উঠে আসলো, তাহলে যেমন ধরুন যদি একটু স্ট্র্যাটেজির কথা বলি, দেখবেন যে অনেক ছেলেমেয়েরা আছে না, বইয়ের মুখ গুজে বসে আছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। একদম ব্রেন নিউরোকেমিস্ট্রি বলছে যে আমাদের কনসেন্ট্রেশন স্টুডেন্ট লেভেলে 50 মিনিট একটা স্ট্যান্ডার্ড বলা হয়, 50 মিনিটের বেশি থাকে না। তাহলে একটা টেকনিক আছে, পোমোডোরো টেকনিক বলা হয়। সেই টেকনিকে বলা হয় যে 50 তো যদি আমরা অপটিমাম ভাবি, তাহলে 50ও নেব না, 40 মিনিট সে পড়বে, পরে 10 মিনিট রেস্ট নেবে, তারপর আবার কোনো টপিক 40 মিনিট পড়বে, 10 মিনিট রেস্ট নেবে। এইভাবে 3টে সাইকেল করতে পারি আমরা। সেটা যদি না করে, ওই ব্রেকটা যদি না নেওয়া হয়, তাহলে কিচ্ছু যাবে না মাথায়। তাহলে এই কত সহজ একটা টেকনিক বলুন। এটা বাবা মা বুঝলে, বাবা মা একটা বাচ্চাকে বুঝিয়ে দিলেই হলো। মানে হয় না অনেক সময় যে বাবা মার ভয়ে এই পড়তে বস,
তাই না? আজকে ছুটির দিন রবিবার, সকাল 8টায় ব্রেকফাস্ট করিয়ে দিয়েছে পেট ভরে, 8টার সময় বলে যায় 8টা থেকে 12টা পর্যন্ত পড়। বাবা মা জানে না ব্যাপারটা, ছেলেও জানে না, সে বইয়ে মগুজ কিছু হচ্ছে না তো, ওই প্রথম 40 মিনিট হয়েছে, আর কিছু হচ্ছে না, মাথায় ঢুকবে না তার। আমাদের ব্রেনের তো নেওয়ার ক্যাপাসিটি আছে, এটা একটা জিনিস, সেটা বুঝতে হবে, এই পোমোডোরো টেকনিকটা ফলো করতে হবে। তারপরে দেখবেন প্যারেটো প্রিন্সিপাল বলে একটা প্রিন্সিপাল আছে। কীরকম না, পরীক্ষাতে যেসব প্রশ্নপত্র আসে আমরা ওটাকে বলি মানে কোশ্চেন এক্সরে, মানে পুরনো 5-10 বছরের প্রশ্নপত্রগুলো ঝালাই করে নিয়ে যখন আমরা প্রশ্ন সাজাই, সব কি আর পরে পরীক্ষায় যায় ছেলেমেয়েরা? যায় না তো। মানে 20% জায়গা থেকে 80% প্রশ্ন আসে। তাহলে কি পড়বো যেমন ঠিক করতে হবে, তেমনি ছাত্রছাত্রীদের ঠিক করতে হবে কি পড়বো না, তাই না? আমরা পরীক্ষার আগে কিন্তু সব পড়ি না, সারা বছর তো ওই জন্য পড়তে হয় যে প্রথম 12 মাসের কোর্স আমি প্রথম 8 মাস সব পড়বো যাতে কিছু না অসুবিধা হয়। শেষের 4 মাসটা কিন্তু খুব পাওয়ারফুল, ওই সময় সব পড়ে, কিন্তু ছেলেরা পড়ে না, ভাগ করে না, ইম্পর্টেন্টগুলো পড়ে। তাহলে কি পড়বো ওই সময়টাতে, আমি কি পড়বো না আর কি পড়বো, মানে কি পড়বো যেমন ঠিক করবো, কি পড়বো না সেটাও ঠিক করতে হবে। এটা সিলেবাস এক্সরে বলা হয়, এটা করে নিতে হয় ছাত্রছাত্রীদের। তো এটাকেই বলা হয় প্যারেটো প্রিন্সিপাল, মানে 80% কোশ্চেন্স আসে 20% এরিয়া থেকে, সেই এরিয়াটা চক আউট করে নিতে হবে। সেটা সাবজেক্ট ওয়াইজ করতে হবে, সেটা ম্যাথামেটিক্স হোক, ইংলিশ হোক, বা যে কোনো সাবজেক্ট হতে পারে, সেগুলো কিন্তু করতে হবে। এগুলো তো স্ট্র্যাটেজি, এগুলো ছাত্রছাত্রীরা ফলো করতে পারে। এরপরে ধরুন অনেক সময় কি হয়, একটা ছেলে ধরুন খুব ভালো পড়াশোনা করছে, সারা মাস ধরে পড়ে যাচ্ছে, রিভিশন দিচ্ছে না, হয় না? অনেক সময় জানে না যে রিভিশনটা দিতে হয়, মানে এটাকে বলা হয় সায়েন্টিফিক রিভিশন মেথড, SRM টার্মটা। তো কীভাবে সায়েন্টিফিক হয় না, এটাকে বলা হয় 7-3-1 রুল। রিভিশন মেথডের রুলটাকে বলা হয় 7-3-1 রুল। কীরকম না, আমি একটা চ্যাপ্টার বা একটা পার্ট আমি 2-3 দিন ধরে পড়েছি, সাবজেক্ট যাই হোক, সেটা 7 দিন পরে আরেকবার রিপিটেশন করতে হবে, রিভিশন দিতে হবে। আবার 3 দিন পরে আরেকবার সেটা রিভিশন দিতে হবে, এবং তার 1 দিন পরে আরেকবার দিতে হবে। দিলে মনের মণিকোঠায় গেঁথে যাবে একদম। এবার সে খুব যত্ন করে সেই পার্টটা পড়েছে 2-3 দিন, ওই পার্টটা করা হয়নি রিভিশনটা, তাহলে এরকম অনেক সাবজেক্ট অনেক পড়ে ফেললো, সব জলে গেল কিন্তু। আচ্ছা, এবং সে দেখলো, বাবা মা দেখলো সে খুব পড়েছে, ছাত্র বুঝলো আমি তো খুব পড়েছি, পারফরমেন্স দেখলো 20% হলো না 80%। তাহলে এটা কিন্তু এই সায়েন্টিফিক রিভিশন মেথড ফলো করতেই হবে, সাবজেক্ট যাই হোক। আরও কতগুলো জিনিস আছে, যেমন ধরুন আমরা যেমন জানি যে পড়াশোনাগুলো না শুধু যে কোনো সময় যেটা ইচ্ছে পড়লে হয় না। আমাদের তো ব্রেন তো মানে মেশিন নয়, সুইচ দিলে আমার সব কিছু চলতে শুরু করলে এমন তো নয়। তাহলে ওর হাই পারফরমেন্স মোড থাকে, লো পারফরমেন্স মোড থাকে, একটা রিসেশন টাইমও চায়, তাই না? এবং ভগবান সেভাবেই আমাদের টাইমিংগুলো সাজিয়েও রেখেছেন। তো হাই পারফরমেন্স মোডে মাইন্ড থাকে কিন্তু সকালের দিকটায়। আচ্ছা, তাহলে যেগুলো কঠিন সাবজেক্ট, যে ছাত্রের কাছে, কারোর কাছে ম্যাথ কঠিন, সে সকালে ম্যাথ করবে, যার ইংলিশ কঠিন সে ম্যাথ ইংলিশ করবে, যার ইকোনমিক্স কঠিন সে ম্যাথ সকালে করবে। দুপুরের দিকটাতে কী করবে না, ওইখানটা একটা রিসেশন চায়, যদি ছুটির দিন থাকে, নাহলে তো সে স্কুলে ওই রিসেশন মানে রিসেসিভ পিরিয়ডে বাচ্চা কী করবে না, অনেক সময় পড়াশোনা নিয়ে অনেক কিছু প্ল্যানিং করতে হয় না, করতে হয় তো, বা ওই প্রজেক্ট থাকে, মানে যেগুলো ইজি কাজ, যেগুলো যেখানে মস্তিষ্ক অতটা ইনভলভ হয় না, প্রায় হয় না, ওই কাজগুলো ওই সময় করে নেবে। আচ্ছা, আর একটা সময় থাকে মানে সারাদিন কাজ করেছি বলে এক্সস্টেড নয়, রাতের দিকে সন্ধ্যে 7টা 8টা 9টার সময় কি হয়, আমাদের ওই পিক পারফরমেন্স আর থাকে না। তাহলে সেই সময় যেগুলো খুব সহজ সাবজেক্ট, মানে আমার ইতিহাস পড়তে খুব ভালো লাগে, বাংলা খুব ভালো লাগে, তাহলে ওই সময় ওটাও তো একটা সাবজেক্ট পড়তে হবে, তো আমার তো 8টা সাবজেক্ট আছে, তাহলে ওই সাবজেক্টগুলো ওইখানে পড়ো। এবার ধরুন কোনো ছাত্রছাত্রী যদি এটা না জেনে, সে তার মতন একটা প্ল্যান করে নিয়েছে, তার বাংলা ভালো লাগে, সকালবেলা উঠে বাংলা পড়তে শুরু করলো, তাই না? অঙ্কটা সবচেয়ে কঠিন লাগে, তার অঙ্ক করছে সে হয়তো রাত্রি 9টার সময় বসে, তাহলে সেটা করা চলবে না। এগুলো একটু নিজেদের মতো করে বুঝে নিতে হবে। আরও একটা জিনিস আছে। আচ্ছা, এখানে আমি একটু ইন্টারাপ্ট করতে চাইবো। আমি এরকম প্রচুর, হয়তো আপনিও জানবেন যে অনেক আছে যারা খুব ভালো, অনেক স্টুডেন্ট আছে যারা ভালো রেজাল্ট করে, কিন্তু সকালবেলা উঠেই যে পড়ার কথাটা বললেন, এক্ষেত্রে আমরা একটু অনিয়ম তো দেখি। অনেক আছে যারা গভীর রাত পর্যন্ত পড়াশুনো করে, ভোর রাত পর্যন্ত পড়াশুনো করে, সকালবেলা উঠতে দেরি করে, কিন্তু তারা তো কন্টিনিউয়াসলি ভালো রেজাল্ট করে যাচ্ছে। এরকম উদাহরণও আমাদের কাছে আছে, যারা রাত জেগে পড়াশুনো করে, মানে ধরুন 3টে পর্যন্ত পড়ছে, 3টের সময় ঘুমোতে যাচ্ছে, 4টের সময় ঘুমোতে যাচ্ছে, দেরি করে ঘুম থেকে উঠছে, তারপরে তার দিনও দেরি করে শুরু হচ্ছে, কিন্তু
এই যে আপনি মানে কথাটা বললেন যে সকালবেলা উঠে পড়া ইত্যাদি করলে ভালো রেজাল্ট হবে, কিন্তু এর অন্যথাও তো আমরা দেখি। হ্যাঁ, আমি সেটার উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে একদমই, মানে দেখুন, একদম সিম্পল লজিক। আপনি ধরুন, আপনি আপনার কথাই বলি, ধরুন আপনি আপনার কাজকর্ম করেন, আপনি রাত্রি 11টার মধ্যে সব রেডি করে দিয়ে আপনি শুয়ে পড়েন। একদিন আপনি আপনার অনেক কাজ বেশি আছে, আপনি 2টো পর্যন্ত কাজ করছেন। আপনি আপনার ঘুম নষ্ট করে যখন 2টোর সময় কোনো কাজ করছেন, ওই 2টোর সময় আপনি ফোন চেক করবেন? করবেন না, কাজটা সিরিয়াসলি করবেন, তাই না? আপনি অনেক কিছু স্যাক্রিফাইস করে কাজটা করছেন। একটা ছাত্র যখন রাত 3টের সময় পড়ছে, সে তখন আর ওই রিল দেখছে না, তাই না? ওর বেস্ট, মানে আমরা তো একটা লজিক্যাল কথা বললাম, ওর বেস্ট জিনিসটা দিচ্ছে, সেই জন্য ওরা এক্সেপশন, ওই ছেলে মেয়েগুলো। এবারে আরও আপনার প্রশ্নের মধ্যে আরও একটা ভালো লজিক আছে। একদম নিউরোসায়েন্স বলছে যে সকালবেলায়, ভোরবেলায় একটা ছেলে যদি উঠে পড়ে, অনেকে তো পড়ে, সে ওই পারপাসে পড়ুক, রাত জেগে পড়ে হোক আর যাই হোক, ওই ভোরের যে টাইমটা, যেটা 3:30 থেকে 5:30 বা 6টা পর্যন্ত, ওই যে টাইমে যা পড়াশোনা করা হয়, সেইটা বলছে ব্রেনে যদি যত্ন করে পড়া হয়, উইথ কনসেন্ট্রেশন 100% যায়। এটা একদম সায়েন্টিফিক্যালি প্রুভেন কথা বলছি আমি, 100% যায়। আচ্ছা, এবার তারপরে তো ছেলে মেয়ে স্নান খাওয়া দাওয়া করে স্কুল যাবে, ফিরবে, খেলা করবে, সব মিলিয়ে তাহলে তার পড়তে বসবে আর সন্ধেবেলায়। এবার সন্ধেবেলা কী হয় দেখুন, সন্ধেবেলা যদি কিছু পড়ে, সেটা 100% যাবে না, অনলি 60% যাবে। আরও বিপদ কখন হয়, বাবা মা কী করে, ছেলে মেয়ে স্কুল করে এসছে, যদি আর টিউশন না থাকে, কিছু একটু খেলে এসছে, তারপরে খাওয়া দাওয়া করে পড়তে বসবে, তো পড়তে বসার আগে ওই সময়টুকুর মধ্যে বসে হয়তো টিভি দেখছে কি ফোন ঘাঁটছে। এবার যদি ওই সময় ফোনটাও ঘাঁটতে শুরু করে, তারপরে পড়তে বসে, ওই 60%টা নেমে 40%-এ চলে আসবে। হ্যালো, এইবারে পরপরই ঘটনাটা ঘটতে থাকবে। মানে ধরুন 7টা থেকে 9টায় তার যা পারফরমেন্স 40%, 9টা থেকে 11টা অটোমেটিক্যালি ওটা হয়ে যাবে 20%, 11টার পরে 0। আপনি বলুন কেন? ওই যে একটা ছেলে 11টার সময় ভালো পড়ছে, 12টা একটা সময়, ওটা এক্সেপশন বলছি আমি। হ্যাঁ, এবার ওটাকে কাজে লাগানো যায়, ওই টাইমটা, সেটাও একটা স্ট্র্যাটেজি। কী করতে হবে তাহলে, ডিনার করে নিতে হবে ছাত্রছাত্রীদের 7টা থেকে 7:30টার মধ্যে, 8টার মধ্যে। পারবো না কী হবে সেটা, কেন আপনি পেরেন্ট, আমরা ওয়ার্কিং প্রফেশনালস, আমাদের পক্ষে সম্ভব না, অফিস থেকে ফিরি তো 11টায়, 9টায়, 10টায়, তাহলে আমি এটা করতে পারছি না, উপায় নেই। আমাদের সবারই ডিনার টাইম হওয়া উচিত 8টা, 8:30টায়। আমরা জানি এটা ইন্ডিয়ান পার্সপেক্টিভে, কিন্তু আমার ছেলে মেয়ে তো আর চাকরি করছে না, তাহলে সে কেন 7টায় তার ডিনারটা দেবো না? দিলে কি সুবিধে হবে? সে যদি ডিনারটা নিয়ে নেয়, তাহলে আর তার ঘুম পাবে না, ওই সঙ্গে সঙ্গে কারোর ঘুম পায় না, পেটটা ভরা আছে, তাহলে আর ওই একটু পরেই মনে হচ্ছে এবার ভাত দেবে, এবার খিদে পেয়েছে, আজকে মাংস রান্না হয়, যেগুলো আর মনে হবে খাওয়া তার হয়ে গেছে, মানে সে স্যাটিসফাইড পুরো। এবার ও 2 ঘন্টা যদি পড়ে, তখন ওই ফুল 60% পারফরমেন্সটা হবে। আর ওইটা খেয়ে নিয়ে যদি 1/2 ঘন্টা টিভি দেখে, তারপরে পড়তে বসে, তাহলে মাথার ভেতরে কী গেল? আগে টিভির একটা আইটেমগুলো গেল, ব্রেন মানে পড়া আর যাবে না। তাহলে বাবা মায়ের ইনসিস্ট হবে যে 7টা থেকে 8টার মধ্যে ডিনার সেরে দেবে, দিয়ে তাকে 12টা পর্যন্ত পড়াবে, দারুণ কিছু পড়বে। কেননা তখন এই যে 60%, ওই সকালের 100%-এর সমান কাজ করবে। এবার ওটা 100% পারফরমেন্স করিয়ে নেওয়ার জন্য কী করবে তখন সে, যে সাবজেক্টটা সকালে ওই ভোর 4টা থেকে 6টা পড়েছিল, সেটাই রাত্রিবেলায়, ওই যে সময়টা নাকি সবচেয়ে 10-20% হয়ে যায়, 9টা থেকে 11টা, ওই সময় ওটা রিভিশন দিয়ে নেবে, নতুন সাবজেক্ট পড়বে না ওই সময়। মানে ধরুন 8টায় ডিনার হয়ে গেছে, তাহলে 8টা থেকে 10টা সে একটা নতুন সাবজেক্ট পড়তে পারে, কিন্তু 10টা থেকে 12টা আর নতুন পড়বে না। সকালে 4টা থেকে 6টা যেটা পড়েছিল, সেটা ম্যাথ হোক ইংলিশ হোক, সেটা রিভিশন দেবে না ওই সময়। রিভিশন তো দেওয়ার গল্প থাকে। তো এগুলো কিন্তু একদম প্রুভেন স্ট্র্যাটেজি, যারা জানে তারা এগুলো ফলো করে এবং তারাই সাফল্য পায়। আর আপনি যেটা কথা বললেন, ওটা অবশ্যই আছে, সেটা অবশ্যই এক্সেপশন ওই ছেলেমেয়েগুলো, এবং ওইভাবে ওদের বায়োলজিক্যাল ক্লকটা, সিকার্ডিয়ান সাইকেলটা ওরা সেট করে নিয়েছে, ওরা রেগুলার ওইভাবে করে, দেখবেন। আজকের প্রজন্মে এই মানে চলটা কিন্তু দেখা যায়, হ্যাঁ, ঊর্ধ্বমুখী না, দেখা যায় না, বেশি। হ্যাঁ, যে রাত্রি পর্যন্ত পড়া, একদম সকালে দেরি করে ওঠা, এই যে ব্যাপারটা, এটা কিন্তু আজকের প্রজন্মে অনেককেই দেখা যায় করতে, অনেক রাত্রি পর্যন্ত জেগে থাকা। যাই হোক, তো আপনি মোটিভেশনের কথা বললেন, আপনি ডিসিপ্লিনের কথা বললেন, এবং আপনি এটা মনে করছেন যে সকালবেলাও, মানে যদি আমরা ভোরবেলা উঠে পড়াশুনো করা যায়, তাহলে সেটা মানে ভালো স্ট্র্যাটেজি একটা, এবং এতে করে আমাদের রেজাল্ট আরও ভালো হওয়ার সুযোগ থাকে। আবার কি হয়, ধরুন মানে ছেলেমেয়েরা, ধরুন একটা ক্লাসে অনেক ছেলে মেয়ে, সবাই তো একই রকম, সবাই তো ফার্স্ট হয় না, তো পরপর থাকে। তো তাহলে আমরা তো শুধু সাফল্যের কাহিনী শুনবো না, যে নিচের দিকে রেজাল্ট করেছে তাকে তো কী করে ভালো করবে ভাবতে হবে। তো এই ব্যর্থতা থেকে সাফল্যে কনভার্ট করার জন্য কতগুলো জিনিস, ছোটো জিনিস ওদের করতে হয় ছাত্রছাত্রীদের, যেগুলোই কিন্তু আলটিমেটলি পরীক্ষার রেজাল্ট করতে হেল্প করবে। সেগুলো হয়তো শুধু পড়া নয়, কিন্তু
যেমন ধরুন মানে সোশ্যাল মিডিয়া, যেটাকে আমরা বলি সোশ্যাল মিডিয়া ডিটক্স, তাই না? মানে আমি আগে প্ল্যান সেট করে নিয়ে পড়তে বসছি, আর পাশেই যদি মোবাইলটা থাকে তাহলে ডিস্ট্রাকশন হবে। একটা কঠিন সাবজেক্ট পড়তে পড়তে হঠাৎ মনে হলো কি তোর বুঝতে পারছি না, মন কোথায় যাবে, তখন একটু মোবাইলটা দেখে নিই। ওই যে ডিস্ট্রাকশন হলো, তখন আর ওই ট্র্যাকে সে ফিরতে পারছে না। তাহলে ওই ঘর থেকে মোবাইলটা সরিয়ে ফেলতে হবে এবং প্ল্যান করতে হবে সামনে 2 মাস 3 মাস পরে পরীক্ষা, এই 2-3 মাস ডিসিপ্লিন, সেলফ ডিসিপ্লিন নিজের কাছে, যে আমি মোবাইল ইউজ করবো না। এই স্যাক্রিফাইসটা যে করবে, মানে যে আজ স্যাক্রিফাইস করবে, তাই না, গোটা পৃথিবী তার গলায় মালা দেবে তারপরে একদিন। এটা তো সবাই জানি আমরা। তো আমরা তো সবাই এপিজে আব্দুল কালামের গল্প জানি না, এও সেই ছাত্রছাত্রীদের মোটিভেশন করার কথা। কীরকম না, তিনি তো আমরা জানি যে মিসাইল ম্যান এবং ভারতবর্ষের আমাদের খুব গুণী একজন মানে সর্বজনশ্রদ্ধেয় রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু আসলে তিনি কি হতে চেয়েছিলেন আপনিও তো জানেন, যে ফাইটার জেট পাইলট হতে চেয়েছিলেন। তা তিনি দেরাদুনে পরীক্ষা দিতে গিয়েছিলেন, 8টা পজিশন ছিল, উনি 9 নম্বরে র্যাঙ্ক করেছিলেন, হয়নি, খুব ভেঙে পড়েছিলেন, কিন্তু ভেঙে পড়েননি। তারপরের সাধনাটা সবাই জানি আমরা, তিনি এমন পদ অর্জন করেছিলেন যে গোটা ভারতবর্ষের যে অ্যাভিয়েশনের যে হেড হায়েস্ট পজিশন, সেই পদ অর্জন করেছিলেন এবং সমস্ত পাইলটদের তিনি স্যালুট জানাতেন, স্যালুট নিতেন। তো তাহলে এই যে তার জীবন থেকে কিন্তু মানে দেখুন সাফল্য, এই যে ছেলেমেয়েরা বলে না যে না বাবা মা আমার ভালো বই দিয়ে কিনে দেয়নি, ভালো, আমার তো 4টে টিউশন নেই, তাহলে এপিজে আব্দুল কালামের কিচ্ছু ছিল না, আমরা সবাই জানি। এখন আমরা তো তার জীবন, তার আদর্শ, তার মোটিভেশনাল স্পিচেস, তার কোটেশনস আমরা সবাই, এখন আমাদের সন্তানরাও সবাই জানে, মানে ওনাকে সবাই আদর্শ মানিত। তো ওনার কথা যদি ছাত্রছাত্রীরা একটু স্মরণ করে, তাহলে তারা সবসময় কিন্তু মোটিভেশনের মধ্যে থাকতে পারবে, সবসময়, মানে যখনই এটা করতে চাইবে। শ্রীকান্ত পান্থাওয়ালে বলে একটা ছেলের গল্প বলবো, কেন এটা নাগপুরের একটা ঘটনা, একদম বাস্তব ঘটনা, কিছুদিন আগের কথা। ছেলেটি খুব গরিব ফ্যামিলির ছেলে এবং একেবারে দরিদ্র ফ্যামিলির ছেলে, বাবা রিক্সা চালায়, কিন্তু ছেলেটি পরে পড়াশোনা করে ভালো করে 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 মানে একটা সময় ডেলিভারি বয়ের কাজ করেছে সুইগি জোম্যাটোতে। করার পরে সেই ছেলে এই কিছুদিন আগে সে একটা মানে পাইলট হয়েছে। তো যেদিন সে পাইলটের চাকরির লেটারটা হাতে পেয়েছে, সেদিন সে নিজে হাতে তার বাবা রিক্সাটাকে কিন্তু ফুল দিয়ে সাজিয়েছে। তাহলে আমরা তো সাকসেস স্টোরি দেখি, ছাত্রছাত্রীরা যখন এই প্রসেসের মধ্যে থাকে পড়াশোনা করার, যে এতক্ষণ 8 ঘন্টা পড়তে হবে, আবার স্কুলে এত কিছু কাজ, বাড়িতে এসে হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, এত যে কাজ, তো এই প্রসেস অফ সাকসেসের মধ্যে অবশ্যই থাকতে হবে। সেখান থেকে মোটিভেশন লুজ করলেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এগুলো সবসময় মাথায় রাখতে হবে। এই গল্পগুলো, এই শ্রীকান্তের গল্প অবশ্যই ছাত্রদের অনুপ্রাণিত করবে, কেননা যতক্ষণ না মোটিভেশন থাকবে, আসবে, ঠিকঠাক থাকবে, ততক্ষণ সে, তার কাছে তো মানে সফল হওয়ার তো একটা লজিক লাগবে, মানে কেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই, তাই না? আমরা অনেক হয় না, অনেক মানুষ আমরা আছি দেখবেন, আমাদের জীবনের উদ্দেশ্য জানি না। যদি আমি কাউকে জিজ্ঞেস করি যে আপনার জীবনের উদ্দেশ্য কী, মানে সঙ্গে সঙ্গে মুখে উত্তর নেই, কিন্তু আমরা কত কি উল্টোপাল্টা কথা বলতে শুরু করি, না আমি তো এই হতে চাই। এই হতে চাওয়াটা তো উদ্দেশ্য নয়, জীবনের আলটিমেট উদ্দেশ্য। তেমনি ছাত্র জীবনের উদ্দেশ্য সত্যিই তো ভালো রেজাল্ট করা, একদম প্রাথমিক উদ্দেশ্য এবং মানে ইমিডিয়েট গোল হওয়া উচিত। তাহলে সেখানে তার কাছে যদি এরকম হয় যে হ্যাঁ, বাবা মা অনেক স্ট্রাগল করে কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, তা সেটা একটা বড় ইন্সপিরেশন হতে পারে। তো তাহলে সেটা যদি আমি সবসময় মাথায় রাখি, তাহলে আমার পড়াশোনার সময় নষ্ট হবে না, ডিস্ট্রাকশন হবে না। একটা প্রশ্ন আছে এখানে, সেটা হচ্ছে যে দেখুন, মোটিভেশন থাকলে তো অনেক কিছু কাজ হয়, কিন্তু আমরা জেনারেলি যেটা দেখি, মোটিভেশনটা ধরুন কেউ কোনো কারণে মোটিভেটেড হলো এবং পড়াশুনো করলো এবং মোটিভেশনটা বেশি দিন ধরে রাখতে পারছে না, এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়। প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনেই আমরা জানি কোনো না কোনো সময় মোটিভেশন আসে যে ভালো করে পড়াশুনো করব, ভালো রেজাল্ট করব, তারপরে সেই মোটিভেশনটা সে ধরে রাখতে পারে না। দেখুন আমি এটা কীভাবে ইন্টারাপ্ট করেই বলি, একদমই ঠিক। মানে কি হয়, ধরুন একটা কম্পিটিটিভ পরীক্ষা একজন ক্যান্ডিডেট যদি হয়, সে পরীক্ষা দিচ্ছে, হচ্ছে না, এবং সিনারিওটা কি দেখছে বর্তমানে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে, যে লাখ লাখ নয়, কোটি কোটি ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, অ্যাসপিরেন্ট, সিট তো মাত্র কয়েকশো, তাহলে কি করে পাবো, তাই না? এটা একটা তার ভয়ের জায়গা, তো তাহলে ডিমোটিভেটেড হচ্ছে। আবার কি দেখছে যে স্বচ্ছভাবে ক্যান্ডিডেট নির্বাচন হচ্ছে না। আমি আর ডেপথে গেলাম না, আপনি বুঝতে পারছেন কি বলতে চাইছি। তো এই স্বচ্ছতার অভাবে কিভাবে কি হচ্ছে,
সেটাও তাকে ডিমোটিভেট করছে তো, যে তাহলে আমি তো সৎ পথে ঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরিটা যোগ্য প্রার্থী হিসেবে পেতে চাই, কিন্তু এই তো সমাজের পরিস্থিতি, এই তো আমাদের সোশিও কালচারাল সিনারিও, সোশিও পলিটিক্যাল সিনারিও, তো সে ডিমোটিভেট হচ্ছে। আবার তারপরে পরক্ষণে যখন মনে পড়ছে না বাবা মায়ের ওই করুণ মুখের দিকে তাকিয়ে, যে তারা খেয়ে না খেয়ে আমাকে মানুষ করার চেষ্টা করছে, আমাকে একটা চাকরি পেয়েই তাকে করতে, এই হোয়াইটা পাওয়ারফুল হতে হবে, সে আমি যে লেভেলেই থাকি। এটা যত কম বয়সে আমরা যদি 9, 10, 11, 12 এই বয়সের ছাত্র এবং ছাত্রীকে আমরা বাবা মা হিসেবে তাকে যত্ন করে বলে বুঝিয়ে, শুনুন যা কিছু হবে সন্তানকে দিয়ে ভালোবেসেই হবে, মেরে ধরে হবে না, বকাঝকা করে হবে না। আপনি আমাকে ভালোবাসলে আপনার জন্য সব কাজ আমি করে দেবো, তাই না? ছোটদের দোষ নেই, আমরা তাদের সঙ্গে যে ব্যবহার করি আমার নিজের সন্তান বলে মনে করি, যা খুশি বলা যায়, যা খুশি বিহেভ করা যায়, গায়ে হাত তোলা যায়, দেয় না তো, তাই না? তারও একটা ব্যক্তিত্ব তৈরি হয়েছে, তার একটা ইমোশন আছে, সেগুলোকে সম্মান জানানো, প্রত্যেকের নিজস্ব স্পেস আছে। আমার সন্তান বলে আমি কি আপনার সন্তানের গায়ে হাত দিই? হাত তুলি না, কিছু বলি না তো, তাহলে আমার সন্তান তো আপনিও তো বলবেন না, আমি কেন বলবো? কখনোই উচিত নয়। তো সেজন্যে এই যেমনটা আপনি বললেন যে মোটিভেশন মানে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা, ধরে রাখবো কীভাবে? হ্যাঁ, ধরে রাখবো কীভাবে, খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে যে দেখুন, প্রথম হচ্ছে ওই যে হোয়াইটা ইম্পর্টেন্ট হয়ে উঠছে, তখনই হোয়াই যখন ইম্পর্টেন্ট হচ্ছে তখন কি হচ্ছে না, সবসময় একটা ছেলে মেয়ে পৃথিবীতে এসছে, সে যদি ভালো পড়াশোনা করে, পাশাপাশি যদি সে একটু মহাপুরুষদের জীবনীর চর্চা করে, তাহলে সে এটুকু ভাববে যে আমি এই পৃথিবীতে এসেছি শুধু নিজের জন্য বেঁচে থাকার জন্য নয়, তাই না? নিজে সুস্থ থাকলে তবে তো আমি আমার ফ্যামিলিকে রক্ষা করব, তারপরে তো সমাজের কথা ভাববো। তাহলে ইমিডিয়েট গোল হিসেবে সে ভাববে যে আমি যদি পড়াশোনা এখন এই স্টেজে ছাত্র জীবনে ভালো না করি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না করি, তাহলে আমি ভালো চাকরি পাবো না বা ভালো প্রতিষ্ঠা পাবো না। তাহলে এই প্রতিষ্ঠা পেতে হবে, এটা একটা প্রথম মোটিভেশন। চ্যালেঞ্জেস, এই নেগেটিভিটি যাই থাকুক না কেন, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে অনেক মানুষ আছেন দেখবেন চারপাশে, আমরা যে মানে অবক্ষয়িত সমাজের দিকে চলেছি আমরা, বা যে স্ট্রাগলের মধ্যে দিয়ে আমাদের সমাজ জীবন চলছে ম্যাক্সিমাম মানুষের, যে মানুষ ফুটপাতে শুয়ে থাকছে, মানে টাকা পয়সার অভাবে ভালো চিকিৎসা পাচ্ছে না, তারপরে একটা মেধাবী ছেলে কিন্তু ফ্যামিলির সিচুয়েশনের কারণে পড়াশোনা করতে পারছে না, একটি মানে বিবাহযোগ্য মেয়ের বিয়ে হচ্ছে না বাবা মায়ের নেই বলে। তো তখন যদি আমি একজন স্টুডেন্ট হতে পারি, আমি 11 স্টুডেন্ট, 12 স্টুডেন্ট কলেজের, তো আমার মধ্যে যদি একটা বিবেকবোধ জাগ্রত হয়, সেই চর্চা করতে করতে যে এদের জন্য কি কিছু করতে পারি না, কিন্তু সেই যোগ্যতা তো আমার এখন তৈরি হয়নি, কিন্তু ওইটা যদি আমি ভেতরে গেঁথে নিই যে না, আমি জীবনে খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয়ে আমি ওদের জন্য কিছু করব, ওদের জন্য করা হলে অটোমেটিক নিজের জন্য করা হয়ে যাবে। এটা অনেক বড় মোটিভেশন। মানে অন্যের জন্যে করার কথা যদি কেউ ভাবে, অন্যের ভালো করার কথা যদি একজন ছাত্র ভেবে ফেলে, তাহলে সে কিন্তু কি করে ফেলবে আমরা চিন্তাও করতে পারবো না। কিন্তু এটা যদি আপনি যেটা বলছেন, এটা হলে খুব ভালোই হবে নিশ্চিতভাবে, কিন্তু অন্যের ভালো করার চিন্তা করাটার জন্য পরিবেশটাও তো বোধহয় তৈরি করতে হবে। অবশ্যই, সেটা তো বড়রা করবে। সেটা আমি বললাম, হ্যাঁ, সেটা বড়রা করবে, তাই না? তার মানে মোটিভেটেড থাকতে গেলে আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণার কথা বলছি, যে কোনো স্টুডেন্ট যদি মোটিভেটেড থাকতে চায় সব সময়, যাতে সে ভালো রেজাল্ট করবে, ভালো মানুষ হবে, বড় হবে, তার জন্য যদি মোটিভেশন চাই, তাহলে তার আশপাশের পরিবেশটা বোধহয় সেই মতো হওয়া উচিত, যেটা তাকে সবসময় মোটিভেটেড রাখবে। এবং সেজন্যে একদমই ঠিক বলেছেন, আপনার কথা রেস্ট টেনেই বলি যে বাবা মা যদি মানে পরোপকারে উদ্বুদ্ধ হয়ে কিছু করতে থাকে, ছেলে অটোমেটিক, মেয়ে অটোমেটিক তখন করবে। তাহলে তার কাছে এক্সাম্পল দরকার, বাড়িতে দরকার, স্কুলে দরকার, পরিবেশে দরকার, যে সমাজ জীবন সে যাপন করে সেখানে দরকার। তো অবশ্যই সেই পরিস্থিতি তো নষ্ট হয়েছে, সেজন্যই কনফিউশনে আপনিও আছেন, আমিও আছি। কনফিউশন থেকেই বলছি যে আমাদের তো ফিরিয়ে আনতে হবে সেই জায়গাটা। আমরা চাইবো যে, হয় না যে কিছু ছেলেমেয়ে খুব ভালো পড়াশোনা করছে, ভালো রেজাল্ট করছে, চাকরি পাচ্ছে, আমরা কি তাই চাইবো? আমরা চাইবো সমস্ত ছেলেমেয়েরা, আমাদের সমাজের সব ছেলেমেয়েরা খুব ভালো পড়াশোনা করে, সুশিক্ষিত হোক, ভালো মানুষ হোক, সবাই চাকরি বাকরি করুক ভালোভাবে, নিজের মতো করে, সবাই ভালো থাকুক, আমরা সবাই মিলে সমাজে হই হই করে ভালো থাকি, ভালোভাবে বাঁচতে চাই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমার সবসময় থাকে, সেটা হচ্ছে যে ভালো রেজাল্ট করতে গেলে বা ভালো যে কোনো কিছু করতে গেলে, সেটা রেজাল্ট কেন, যে কোনো কিছু করতে গেলে ফোকাস খুব জরুরি, মনোসংযোগ ধরে রাখা, কনসেন্ট্রেশন, এগুলো ফোকাস, কনসেন্ট্রেশন, অ্যাটেনশন, এই যে আমরা এই শব্দগুলো ইউজ করি, এগুলো সবকটাই খুব জরুরি। তো মানে ছাত্র জীবনেও তো এটা খুব জরুরি।
সফল হতে গেলে সেটাকে কিভাবে তারা ম্যানেজ করবে, মানে করবে, কিভাবে হ্যাঁ। ফোকাস, কনসেন্ট্রেশন, অ্যাটেনশন Attention এগুলোকে রাখবে, ঠিক ইমপ্রুভ করবে? ঠিক একদম খুব ভালো প্রশ্ন। খুব সংক্ষেপে বলি একটু কথা। সেটা হচ্ছে যে এই তিনটে শব্দবন্ধ না একসাথে ইউজ করা হয়। ফোকাস, আপনি বললেন ফোকাস, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন। তো একটা হচ্ছে মনোসংযোগ, একটা হচ্ছে একাগ্রতা, এবং ফোকাসটা তো ফোকাসের বাংলা আমি জানি না। তো কি হয়, কিছু পদ্ধতি আছে আমাদের প্রাচীন ভারতের সনাতন কিছু পদ্ধতি আছে। একটা চর্চা করা হয়, ত্রাটক বলে একটা চর্চা আছে। কিচ্ছু না, খুব সিম্পল। মানে আপনি এই যে আমি এখানে বসে আছি, সামনের কোনো একটা কাল্পনিক একটা বিন্দু আমি ভেবে নেব, নিয়ে চোখ বন্ধ করে সেই বিন্দুটাকে আমি এখানে রিয়ালাইজ করব, এবং ওখানে আমি যতক্ষণ পারি মেডিটেট করব ধ্যানের ভঙ্গিতে, যে আমি আমার সমস্ত ভাবনা চিন্তা ভাবনা ফোকাস, মানে আমার 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 এই মুহূর্তে শরীরের যে কষ্ট হচ্ছে, মনের মধ্যে যে ঝড় বইছে, বা আমি ছাত্র, পড়াশোনা নিয়ে যা উদ্বেগ উৎকণ্ঠা আছে, এই সবটাকে সরিয়ে রেখে আমি একেবারে শুধু ওই বিন্দুতে আমি ফোকাস করব। যেটাকে ত্রাটক সাধনা বলা হয়। এটা যে কোনো বয়সেই করা যায়, ছাত্রছাত্রীরা অবশ্যই করবে। পড়তে বসার আগে যদি এটা করে নেয় 10 মিনিট, না অ্যাকচুয়ালি একটা টেকনিকের মাধ্যমে একটা মেডিটেশন করা হলো, তাহলে তাতে ফোকাস, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন বাড়বে। আবার ধরুন এরকম আছে, অনেকের ঘরে এখন তো সব মোবাইলে আমরা ঘড়ি দেখি, টাইম দেখি। তো ঘরে ধরুন ওয়াল ক্লক আছে। আপনার বাড়িতে যদি আপনার সন্তান যে ঘরে থাকে সে ঘরে যদি ওয়াল ক্লক থাকে, বা না থাকে, পাশের কোনো ঘরে যদি একটা ওয়াল ক্লক থাকে, সে কী করবে, দেওয়ালের সামনে গিয়ে দাঁড়াবে, একদম স্ট্রেট ওয়েতে দাঁড়িয়ে, 3টে কাঁটা আছে, যেটা সেকেন্ড হ্যান্ড, ওইটাকে ফলো করবে একদম। মানে সেকেন্ড হ্যান্ডের কাঁটাটা এইভাবে যে যাচ্ছে ক্লকওয়াইজ, ওইটাকে ফলো করবে যতক্ষণ পারে, অপলক দৃষ্টিতে, চোখের পাতা না ফেলে, যতক্ষণ পারবে। তারপর চোখের পাতা অটোমেটিক পড়ে যাবে, আবার চোখটাকে একটু বন্ধ করে আবার একবার করবে। এরকম 5 বার প্র্যাকটিস করবে। কী হবে না, দারুণভাবে কনসেন্ট্রেশন বাড়বে, ফোকাস বাড়বে। এইটা করে নিয়ে তারপরে যদি সে পড়তে বসে, তাহলে কিন্তু তার ফোকাস, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন বাড়বে। আচ্ছা, এবারে ফোকাস, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন বাড়াতে গেলে কোন জিনিসগুলো ডিস্ট্রাকশন করে সেগুলো সরাতে হবে আগে। তাহলে আমি একজন স্টুডেন্ট, আমাকেই বুঝে নিতে হবে, বাবা মা গাইড করবেন, যে আমি যে ঘরে পড়তে বসছি, তাহলে পাশের ঘরে আমার দিদা হয়তো টিভি দেখছে, তারও তো মাথায় নেই, তিনি তার মতন ভলিউমে দেখছেন, কিন্তু আমার কাছে কানে আওয়াজ আসছে। তাহলে আমার ডিস্ট্রাকশন হচ্ছে গিয়ে বলা, দিদা সাউন্ডটা কমই করো, বা তুমি এসে দরজাটা বন্ধ করে দাও। স্টুডেন্ট এসে দরজাটা বন্ধ করে পড়বে। পড়া স্টাডি টেবিলে বসে পড়ছে একজন স্টুডেন্ট, স্টাডি টেবিলে এটা সব থাকবে না। কম্পিউটারটা খোলা আছে, ফোনটা ওখানে আছে, একটা উপন্যাসের ইংলিশ উপন্যাস পাতা উল্টানো আছে, এগুলো থাকলে চলবে না। আচ্ছা, কী হতে হবে না, তাহলে পড়তে বসার আগে আমি যদি 2 ঘন্টা 3 ঘন্টা মনোসংযোগ দিয়ে পড়তে চাই, ওই পোমোডোরো টেকনিক ফলো করে আমি তো 3টে সাইকেল করব, তাহলে 3 ঘন্টা যাবে। তাহলে আমাকে একটু জল পিপাসা পেতে পারে, তাহলে ওই একবার উঠে গিয়ে ভাই রান্নাঘর থেকে জল নিয়ে আসছি, খিদে পেয়েছি, একটা বাদাম ভাজা আনছি, এরকম না করে পড়তে বসার আগে তাহলে স্টাডি টেবিলটা ক্লিয়ার করে যে সাবজেক্টটা পড়বো শুধু সেই বইটা সেখানে থাকবে ওর সামনে। এবারে পিছনের বেডে তুমি সেখানে তোমার জিনিসগুলো রেখে এসো, মোবাইল অন্য যেগুলো আছে, খবরের কাগজ সামনে ছিল ওখানে রেখো না, সরিয়ে নিয়ে এসো, দিয়ে তুমি জায়গাটা, তাহলে মনটা ফোকাস হবে তখন তো। এবার এখানে বসে তুমি পাশে একটা জলের বোতল রাখো, একটু খাবার রাখো, ড্রাই ফ্রুটস ও কোনো কিছু, এবং তখনই এই প্র্যাকটিসগুলো ত্রাটকটা করে নিলে, ওই যেটা বললাম, এটাকে করার পরে যে আমি এই 3 ঘন্টা সিরিয়াসলি পড়বো, যে সারাদিন যে প্ল্যান করে রেখেছি আজকের এই 3 ঘন্টা এইগুলো শেষ করবো, তাহলে কী হবে, 3 ঘন্টার মধ্যে জল পিপাসা পেলে জলটা কাছেই রয়েছে, আমি তো মোবাইলটা দেখবো না, ঠিক করেছি। তাহলে যে ডিস্ট্রাকশনগুলোর কারণে ফোকাস থাকে না সেগুলোকে সরিয়ে দিলাম, দিয়ে যদি পড়তে বসে, তার মানে কি টোটাল স্টাডি এনভায়রনমেন্টটা আমি কন্ডিউসিভ করে নিলাম নিজের মতন করে, দিলে অবশ্যই পড়াটা ভালো হবে। হ্যাঁ, এই সব চর্চাগুলো দেখুন খুব এগুলো, একটা কথা আমি আপনাকে বলি যে মানে শুধু মেধাবী হলেই কিন্তু পরীক্ষা সাফল্য আসবে না। যেমন মোটিভেশন বলছি আমরা, ডিসিপ্লিন বলছি, তেমনি কনসিস্টেন্সি দরকার। আমি আজকের খুব এক্সাইটেড হয়েছি, খুব মোটিভেটেড, আমি এই কাজটা করলাম, সব 2 দিন করলাম, আর পরের দিন করলাম না, তাহলে হবে না। সারা বছর ধরে কনসিস্টেন্ট হয়ে যদি কোনো ছাত্র করে, তার 10 ঘন্টা পড়তে লাগে না, সে 5 ঘন্টা পড়েও বেস্ট পারফর্ম করবে। সেটা ছাত্রছাত্রীরা জানে, কিন্তু ওই আপনার কথাতেই সত্যি কথা আপনি বলেছেন যে ধরে রাখতে পারে না এগুলো। এই যে আপনি যে টেকনিকগুলোর কথা বললেন, বা মোটিভেশন, ডিসিপ্লিন, যা কিছু বললেন, ডিটক্স করা, ডিজিটাল ডিটক্স করা, বা যেগুলো তাকে ডিস্ট্র্যাক্ট করতে পারে সেগুলোকে সরিয়ে রাখা, এই পুরো ব্যাপারটা একজন, সে যদি প্রাপ্তবয়স্ক না হয় স্টুডেন্ট, তাহলে তার পক্ষে হয়তো
করাটা সবটা মুশকিল হতে পারে, সবটা গুছিয়ে করাটা। সেক্ষেত্রে এই পুরো ব্যাপারটা যে গাইডেড হয়, আমরা যেমন মেডিটেশন করতে গুরুর একজন কথা বলি, গাইডেড মেডিটেশন টার্মটাই তো আছে। হ্যাঁ, গাইডেড মেডিটেশন যেমন হয়, যে পুরো এই সিস্টেমটা ছাত্রছাত্রীদের যে চলাটা, যেভাবে তারা কাজকর্ম করবে সাফল্যের জন্য, এই পুরো চলাটা যদি ডিসিপ্লিনড ওয়েতে হয়, মানে আমি যদি বলি এটাকে যে গাইডেড হয়, তাহলে বোধহয় ব্যাপারটা ইজি হয়। নয়, অবশ্যই সেটা হওয়া উচিত। একেবারে আপনি খুব খুব জাস্ট একটা প্রসঙ্গ তুলেছেন, এবং সেটা দেখুন, মানে আমরা কি করবো, আমার সন্তানরা আমাকে করতে, বাবা মা শুধু কেন বাবা মা করবে, সেকেন্ড হোম, সেখানে 8 ঘন্টা কাটিয়ে আসছে আমার সন্তান, তাহলে স্কুলেরও সেটা দায়িত্ব, স্কুলেরও মোটিভেশনটা দিতে হবে, মানে স্কুলকেও সর্বক্ষণ এটা মাথায় বলতে হবে যে তুমি এসছো পড়তে, এই তোমার পারপাস। একদম, মানে ছেলেমেয়েদের তো পারপাসটাই ক্লিয়ার নয় যে কেন পড়তে যাচ্ছি। একদম, যদি পারপাসটা ক্লিয়ার থাকে তবে তো সে পড়াশুনো করবে সেইভাবে, আদারওয়াইজ সে তো যাচ্ছে একটা মজা করতে, যাচ্ছে হই হই করছে, আবার চলে আসছে। এবং এই যে দুটো এরিয়া থেকে মোটিভেশন সে পাচ্ছে, বাবা মার থেকে বাড়িতে আর স্কুলে, তো ভাইস ভার্সা, তো মানে দুটো পরিপূরক। মানে বাবা মা যেটা করে, এই প্র্যাকটিসটা চর্চা হবে, স্কুলে গিয়ে অটোমেটিক সেগুলো সে করবে, আর স্কুলে আবার সেটাকে একটু ট্রেন করলে সে বাড়িতে এসে করবে, সে খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করবে। এবং দেখবেন সে শুধু খুব ভালো পড়াশোনা করছে না, তার সারা দিনটা না খুব ওয়েল অর্গানাইজড, সে সময়ে ঘুমোচ্ছে, সময়ে খাচ্ছে, তার স্বাস্থ্য কোনো সমস্যা নেই, খুব মন দিয়ে পড়াশোনা করছে। দেখুন, যদি একটু 8 ঘন্টা ঘুমোতে হবে, তাই না, যদি ঘুমের গন্ডগোল থাকে, সে বাচ্চাটা খিটখিটে হয়ে যাবে, তাহলে মন দিয়ে পড়তে পারবে না। কেউ যদি মানে সে চোখের নেশায় খায় বাচ্চারা না, অনেকে, যেটাকে একটা আমাদের সাইকিয়াট্রিতে একটা টার্ম আছে, বুলিমিয়া নার্ভোসা বলে। মানে ধরুন রাত্রিবেলায় বিরিয়ানি হয়েছে, খাবার দাবার বাচ্চা খেয়েছে, একটা ক্লাস 8-এর ছেলে, বাবা মা সবাই ঘুমিয়ে পড়েছে, সে আবার উঠে গিয়ে ফ্রিজ খুলে গপ গপ করে 4টে মিষ্টি খাচ্ছে, এটাকে বলা হয় বুলিমিয়া নার্ভোসা। তাহলে তাতে কী হবে, ওবেসিটি তৈরি হবে। তাই একটা ওবেসিটির বাচ্চা মানে সে ফিজিক্যালি ফিট নয়, তাহলে তাকে জোর করে আপনি পড়াতে পারবেন না। তো সেগুলো স্কুল গাইড করবে না, সেগুলো বাড়িতে বাবা মা গাইড করবেন। তো একটা কনসার্টেড এফোর্ট সবার জন্য লাগবে। এবং আপনি মাঝে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, সমাজটা আরও বড় জিনিস, শুধু বাড়ি আর স্কুল নিয়ে সমাজ নয় কিন্তু, তাই না? আপনার সন্তান যে পথ দিয়ে স্কুলে যায়, সেখানে সামান্য কারণে উত্তপ্ত বাজানো বা দেখে সন্তানরা, মানে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ শোনে, এগুলো খুব দুর্ভাগ্যজনক আমাদের সবার জন্যে। আপনি সন্তানকে বুকে আগলে তো রাখতে পারবো না, সে তো চলাফেরা করবেই। ছোটো ছোটো ছেলেমেয়েরা ওগুলো শুনছে, তাদের মধ্যে উথাল পাথাল হচ্ছে, কেন এগুলো মানুষ করে, বারবার শুনতে ভাবছি। আমিও তাহলে বলতে পারি, সে গিয়ে একজন টিচারের পড়া ভালো লাগছে না বা কিছু হয়তো ইনসাল্টিং কিছু বলেছেন, একজন টিচারকে সে অপমান করে ফেললো, হয়তো চাইনি, সে সেরকম সংস্কারের ছেলেই নয় ফ্যামিলির, কিন্তু ওই যে বাইরে শুনতে শুনতে হয়ে গেল। তাহলে দায়িত্ব তো অনেক আমাদের, তাই না? আমরা বলি যে না, আমি একা কী করতে পারি, আমি আপনি কি করতে পারি, ব্যাপারটা ওরকম নয়। আপনি অনেক সত্যি কিছু করতে পারি না, এইটুকু করতে পারি। কিন্তু আমি শেষ করার আগে একটা কথা বলবো, যে আমি বিশ্বাস করি এইভাবে আর কি, যে আই স্ট্যান্ডস ফর ইলনেসের মধ্যে স্টার্ট হচ্ছে আই, আর উই স্ট্যান্ডস ফর ওয়েলনেস। তাহলে আমি সব করব বা আমি একা কী করে পারবো, এরকম নয়। এইভাবে ভাবি বলি আমরা কিছু করতে পারি না। যদি এরপর ভাবি যে চলো আমরা সবাই মিলে করব, চলুন আমরা সবাই মিলে করি, অনেক কিছু করতে পারি। জগতের যা কিছু বড় কাজ হয়েছে, হয়তো একজন নেতৃত্ব দিয়েছেন, তিনি একা কিন্তু সব করেন, সবাইকে নিয়ে করেছেন। সে সুভাষচন্দ্র বোস হোক, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হোক, রামমোহন হোক, যিনিই হোক, আমি তাই বিশ্বাস করি। তো সেজন্যে আমরা যদি প্যারেন্টসরা, আমরা আমাদের মতো করে, প্যারেন্টসদের তো একটা গ্রুপ থাকে না, তাহলে আমরা তো সেই কত গসিপ করে কাটিয়ে দিই সময়টা। সেটা না করে যদি আমরা আমরা যদি ধরুন আপনার আর 5টা ফ্যামিলি আপনার খুব ভালো বন্ধু আছে না, প্রত্যেকেরই আছেন, 5টা হোক, 2টো হোক, 10টা হোক, আছে তো। তারা যদি আমাদের সন্তানদের এই আমাদেরই বাকি মানুষের কথা দরকার নেই, আমাদের 5 জনের ফ্যামিলির সন্তানদের কি করে তাদের শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, পড়াশোনা, কনসেন্ট্রেশন ভালো হবে, তাই নিয়ে একটু যদি চর্চা করি এবং সেটা ইমপ্লিমেন্ট করি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে, ভালো হয় না? বাচ্চা ডিপ্রেশনে পড়েছে, সাইকোলজিস্টে যাওয়ার প্রয়োজন কোনোদিন হবে না। 1-2 টিউশন দিলে সে ছেলে বেস্ট পারফর্ম করবে। আমরা সেটা না করে আমরা সেই মানে যেখানে আমি কিছু করতে পারবো না, মানে যেখানে আমার কিছু করণীয় নেই, সেই সব নিয়ে একদম উচ্চ মার্গের পলিটিক্যাল থট নিয়ে আমরা আলাপ আলোচনা করছি, মানে সমালোচনা করছি, তাই না? তো সেইটা আমাদের জীবনে কি কাজের? তার মানে আপনি যে কথাটা বললেন, ঘুরে ফিরে সেই জায়গাটা একটাই আসছে, যে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করুক বা জীবনে সফল হোক, বা ছেলেমেয়েদের সংক্রান্ত যা কিছু বিষয় উঠে আসুক না কেন, আলটিমেটলি সেই
বড়দেরকেও সচেতন অবশ্যই। হতে হবে। সচেতন শুধু নয়, একদম মানে দায়িত্ব নিয়েই তাদের, আপনি তো একটু আগে বলছিলেন যে ওরা তো এত বড় একটা কর্মকাণ্ড করে যাবে সারাদিন ধরে, পড়াশোনা, খাওয়া দাওয়া, ঘুম সব কিছু অর্গানাইজড হতে পারবে না। তো একদম গাইডেড, যে কথাটা আপনার শব্দ, হ্যাঁ, গাইডেড কাজটা করাতে হবে। বাবা মাকেই একেবারে ইনিশিয়েটিভ নিতে হবে সবসময়। না আমি তো বড় চাকরি করি, আমার অফিসের প্রচুর কাজ, আমি দেখবো না, আমি রোজগার করে এসে বউকে দিয়ে দিলাম, তুমি যা পারো দেখে নিও, এইভাবে হবে না। সমস্ত ছোট ছোট সন্তান সন্ততি চায় যে বাবা মাকে একসাথে নিয়ে একটু ঘুরতে বেরোবো, সেই রিল্যাক্সেশনটা পেলে আবার দেখবেন পরের 2 সপ্তাহ সে দারুণ মন দিয়ে পড়াশোনা করছে। তাহলে ছেলেমেয়ের ভালো রেজাল্ট করতে গেলে যে ফ্যাক্টরগুলো আপনি বললেন, এই সবগুলোতে মানে প্রধান উদ্যোগটা কিন্তু পেরেন্টসকে নিতে হবে, এবং তাদের সেকেন্ড হোম টিচারদেরকেও কিন্তু সচেতন হতে হবে। কারণ আপনি যদি লক্ষ্য করে দেখেন এবং অনেস্টলি চিন্তা করেন, আমরা সবাই দেখি এটা, সেখানে ওই সিলেবাসের বোঝা শেষ করতে করতেই তাদের কেটে যায়। সিলেবাস, প্রজেক্ট ইত্যাদি সিলেবাস শেষ করতে পারছে না, সিলেবাসের মধ্যেই থাকে। তার বাইরে যে মোটিভেটিং ফ্যাক্টরগুলো থাকে, যেগুলো নিয়ে আমরা বলছিলাম যে মোটিভেশনটা আসল, একটা ছেলে সফল হবে কি ব্যর্থ হবে, বা সে ভালো রেজাল্ট করবে কি করবে না, সে পড়াশুনো আদৌ করবে না, স্কুলে এসে সময় নষ্ট করবে, এই সবটার জন্য কিন্তু একটা মোটিভেটিং ফ্যাক্টর কাজ করে, এবং সেটার দায়িত্ব টিচারদেরকে নিতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ প্যারেন্টসকেও নিতে হবে, এবং স্টুডেন্টদেরকে তো নিতেই হবে, কার্যে পরিণত করতে হবে সবটাকে। এই প্রসঙ্গে আমি স্টুডেন্টদের জন্য একটা ওয়ান লাইনার কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা যদি পরীক্ষাকে একটা যুদ্ধ ভাবি, বলছিলাম প্রথমেই যে যুদ্ধ অনিশ্চয়তার কারণে সব সমস্যা, তো যদি যুদ্ধ একজন ছাত্র ভাবে, তো তার জন্য আমার এক লাইনের পরামর্শ সবার জন্য, ছাত্রছাত্রীদের জন্য, সেটা হচ্ছে যে যুদ্ধে যাওয়ার আগে তার যে প্রস্তুতি, সেখানে যদি আমি একটু বেশি করে ঘাম ঝরাই, তাহলে যুদ্ধক্ষেত্র গিয়ে আমার কিন্তু রক্ত ঝরবে না, কম রক্ত ঝরবে। আশা করি ছেলেমেয়েরা বুঝতে পারছে, তাই না? আমরা যেসব যুদ্ধ বিগ্রহ দেখি, যারা প্রিপারেশন নিয়ে যায় তাদের রক্তক্ষয় কম হয় না, তারা তো তৈরি, তো মানে অপোনেন্টকে কীভাবে ঘায়েল করতে হবে জানে। তো আমি যদি পরীক্ষাটাকে যুদ্ধ মনে করি, ছাত্ররা যদি মনে করে, তাহলে ওই যে বললাম, তার মানে কি না, যুদ্ধে যাওয়ার আগের যে প্রস্তুতি, সেখানে যদি ঘাম ঝরাই, মানে সেটা যদি রিলিজিয়াসলি করি, অনেস্টলি করি, হার্ডওয়ার্কিং হয়ে করি, তাহলে কিন্তু আমার এই প্রসঙ্গে আমার একটা জিনিস সবসময় মনে হয় যে একটা ছেলে মেয়েকে সফল হওয়ার জন্য, মানে সে যদি কৃতকার্য হতে চায় বা ভালো রেজাল্ট করতে চায়, যে কোনোভাবে সাফল্য পেতে চায়, আমার মনে হয় সব থেকে বড় যে ফ্যাক্টরটা মানে থাকে, সেটা হচ্ছে তার মাইন্ডসেট। এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করা উচিত। এটা করবে কে? করতে পারে তার বাবা মা, এবং এটা করতে পারে তার শিক্ষক শিক্ষিকা। কিন্তু আমরা দেখি দুর্ভাগ্যের বিষয় যে এই দুটো দিকেই কিন্তু একটা অবহেলা, একটা অসচেতনতা, গাফিলতি এগুলো কিন্তু থেকেই যায়, যে কারণে মাইন্ডসেট তৈরি হয় না, এবং যে অ্যাজ ইউজুয়াল যেটা পরপর হয়, মোটিভেশন থাকে না। কারণ মাইন্ডসেট যদি প্রপারলি না থাকে, তাহলে মোটিভেশন আসবে কোত্থেকে? যত আলোচনা করলাম সবটারই মাথার উপর বসে আছে কিন্তু মাইন্ডসেট। তো মাইন্ডসেটটা নিয়ে যদি আমরা কাজ না করি, বড়রা, মানে যারা অভিভাবক বা যারা স্কুলের টিচার, সময় কোথায়? এত না প্যারেন্টসদের কাছে সময় আছে, না স্কুলের টিচারদের কাছে সময় আছে। অথচ দেখুন কোথায় মাইন্ডসেট চেঞ্জ আছে। আমরা গসিপ করে অন্যভাবে, মানে আমরা জুডিশিয়াসলি টাইম বড়রাও ইউজ করি না। আমি যদি মনে করি যে আমার সন্তানের ভবিষ্যৎ আমার প্রায়োরিটি, এবং সেটা মনে করে আমি ভালো স্কুলে দিচ্ছি, ভালো অনেক টাকা খরচ করে টিচার দিচ্ছি, একাধিক একটা সাবজেক্টের বই কিনে দিচ্ছি, তারপরে আলটিমেটলি যেটা মিনিমাম দরকার, যেটা ছাড়া হবে না, সেই মাইন্ডসেটটাই দিতে পারছি না। সেটা অনেক কিছু লাগে না। মানে দিনের শেষে যদি বাবা এসে মা একসাথে বসে ছেলেকে বলে, স্কুলে আজকে কি হলো বল, এক্সাইটেড, তাহলে অনেক কাজ হবে। আরে বাবা মা খবর নিচ্ছে, জানো তো এই হয়েছে। হ্যাঁ, তো সেইটা যদি আপনি তাদেরকে ইম্পর্টেন্স দেওয়া এবং একটু অ্যাপ্রিসিয়েট করা, যে ভালো কাজটুকু করেছে, তাহলে সেই কাজটাও 10 গুণ করবে। কেন আমরা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অ্যাপ্রিসিয়েশনের ভিখারি, সবাই চায় সবসময় অ্যাপ্রিসিয়েশন। এটা যেমন হতে পারে। আবার ধরুন স্কুলের করিডোরে একটা বাচ্চা একটু মন মারা হয়ে হাঁটছে, যে বয়স হোক, সে তার ক্লাস টিচার নাও হতে পারে, সেই ম্যাম বা স্যার দেখলেন, একটু তো কিছু বুঝলেন যে হ্যাঁ ওর মনটা ঠিক নেই, কী হয়েছে বাবা, মাথা একটু যদি হাতটা চাপড়ে দেওয়া হয় না, 2 মিনিটে চার্জটা হয়ে যাবে। কী হয়েছে বলো তো বাবু? সাইকোলজিস্ট লাগে না? ঠিক বলছি কিনা? তো কী হয়েছে সে তো খুলে বলবে, কিন্তু সে বলার লোক খুঁজছে, তো ও জানে যে যা গণ্ডগোলটা হয়েছে সেটা বাড়িতে গেলে বাবা মা বকবে, বাড়িতে বলতে পারছে না। নিজের ক্লাস ফ্রেন্ডরা এটার উত্তর দেওয়ার কেউ নয়।
টিচাররা এতটা কেয়ার কি নেয় আজকালকার দিনে? কিন্তু দেখুন এইটা নেওয়ার জন্য তার কিন্তু টিচারের 10 মিনিট লাগছে না তো, 2 সেকেন্ডের কাজ, মানে 30 সেকেন্ডের কাজ। যে কি হয়েছে বাবু, তোমার মন মরা লাগছে, তুমি ক্লাসে নেই, কি হয়েছে? সে দেখবে ছল চোখে কিছু একটা বলবে, তার পিঠ চাপড়ে দিয়ে একটু আশ্বস্ত করে নিজের সঙ্গে গিয়ে ক্লাসে বসিয়ে দিয়ে আসুন, তার 6 মাসের মোটিভেশন চলে আসবে। আমরা করি না টিচাররা, এটা করতে হবে, এটা করতে হবে খুব বড় কাজ। যদি আমরা ছেলেমেয়েদের এবং সফল, খুব বড় কথা, যে কথাটা আমি উল্লেখ করতে ভুলে গেছি এবং সেটা অবশ্যই তো বললাম, মাথার উপর আছে, এই মাইন্ডসেট। এই সবটা যা আলোচনা এতক্ষণে হলো, এই সবটার করলে তো, মানে এই মাইন্ডসেটটা ডেভেলপ করলে তবেই সবটাকে ফ্রুটফুল করা যায়, হবে, তবেই সেটা সম্ভব হবে। তো যাই হোক, এই পদ্ধতিগুলো বা এই কথাগুলো যদি পেরেন্টসরাও মনে রাখেন এবং তার সাথে সাথে ছেলেমেয়েরাও এটা এক্সিকিউট করেন, দায়িত্বটা পেরেন্টসদেরকেই নিতে হবে বেশি করে। কারণ যেহেতু আমরা ছাত্রছাত্রীদেরকে মানে ছোটদের কথা ভেবে বলছি কথাটা, যে পেরেন্টসরা যদি মানে এটা খেয়াল রাখেন, তাহলে আমার মনে হয় না যতটা বিপর্যয় আমরা দেখছি এতটা বিপর্যয় আমাদের দেখতে হবে। বিভিন্ন ক্ষেত্রে আমরা তো দেখি, শুধু সফল হওয়া মানে তো ভালো চাকরি পাওয়া নয়, ভালো চাকরি পেয়েও দেখা যাচ্ছে যে সে সুখে নেই বা আত্মহত্যা করছে ইত্যাদি অনেক কিছু অপ্রীতিকর ঘটনা আমরা দেখি। তো আমি যদি আলটিমেট সাকসেসের কথা বলি, তাহলে মনে হয় আমাদেরকে অনেক বেশি যত্নবান হতে হবে আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে। এটা করলে তো হয়েই যায়, সবটাই হয়ে যায়, কিন্তু দুঃখের বিষয় সেটা হয় না। যদি মানে সম্মিলিত প্রয়াস এইভাবে হয়, তাহলে নিশ্চয়ই ছেলেমেয়েরা কেন অকৃতকার্য হবে, সফল তো হতেই হবে। তবে সাফল্যের মাপকাঠিটা আবার যেন টাকা না হয়, তবেই আলোচনাটা সার্থক। না হলে যদি আমি শুধু সফল মানে হচ্ছে টাকা, তাহলে এইসব আলোচনা করার মনে হয় না কোনো প্রয়োজন আছে। যাই হোক, সবাই ভালো হোক এই আশা নিয়ে আমরা এই আলোচনাটা শুরু করেছিলাম, এবং আমরা এটা আশা রাখছি যে যদি আমরা সচেতন হই পেরেন্টসরা, এবং তার সাথে সাথে আমরা ছেলেমেয়েদেরকে মোটিভেট করি, মাইন্ডসেট তৈরি করি সঠিক, যেটা উনিও বললেন যে মাইন্ডসেট তৈরি করাটা খুব জরুরি। সেটা যদি তৈরি হয়ে যায়, আমার মনে হয় আর কাউকে দরকার হয় না, ছেলেমেয়েরা নিজেরাই কিন্তু সচেতন হয়ে সব কিছু করে ফেলবে। তো এই বিশ্বাস নিয়ে আমরা আজকের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই একটা পডকাস্টে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।